সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত 7 দিন অনুষ্ঠানে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং সাদর আমন্ত্রণ। 7 দিনের গান নিয়ে আয়োজনে আজ আমাদের গান শোনাবেন সঙ্গীত শিল্পী ডক্টর জাহিদ পিন্টু। তিনি একই সাথে গীতিকবি, তিনি একই সাথে সুরকার। সঙ্গীত নিয়ে তার পথ চলা, ভাবনা এবং বর্তমান সময়ের গান, এসব নিয়ে আমাদের গান আড্ডা। আপনারা গানে গানে এই সুরে সুর মেলাবেন আমাদের সাথে। গিটারে আছেন মাহিন রহমান এবং পারকিউশনে আছেন মিন্টু সরকার। শুভ সন্ধ্যা এবং স্বাগত আজকের আয়োজনে অংশ নেওয়ার জন্য। শুভ সন্ধ্যা দর্শক, গান আড্ডা কিন্তু জমবে বেশ। আপনারা পুরো আয়োজনে আমাদের সাথে থাকবেন। অনুষ্ঠানটি একই সাথে ইউটিউব থেকেও দেখতে পাবেন। এছাড়া স্ক্রিনে দেখানো নম্বরের মাধ্যমে যুক্ত হয়ে আপনারা আপনাদের মতামত জানাতে পারবেন। আড্ডায় চলে যাব। আমি শুরুতেই জাহিদ পিন্টু, আপনার কাছে জিজ্ঞাসা থাকবে, আপনি একজন শিক্ষক এবং গবেষক, বর্তমান সময়টা কেমন কাটছে? বর্তমান সময়টা ভালো বলবো, কিন্তু আসলে একটা অস্থির সময় চলছে আসলে সকল ক্ষেত্রেই। শিল্প, সাহিত্য, অর্থনীতি একটা অস্থির অবস্থা বিরাজমান আসলে। মানে বিশেষ করে আমাদের বাংলাদেশে যারা শিল্প সাহিত্যের সঙ্গে যারা জড়িত, যারা বিশেষত যারা গানের সঙ্গে জড়িত, আর এটা আসলে যুগের খুব দাবি আসলে। কারণ সব কিছু আসলে ডিজিটালাইজড হয়ে গেছে। আসলে ডিজিটালাইজড হয়ে যাওয়ার কারণে আসলে যারা আসলে সত্যিকারের আর্টিস্ট, যারা পারফর্ম করে, যারা শুধুমাত্র তাদের রুটি রুজি উপার্জন, এটা কিন্তু আসলে যে যাই বলুক না কেন, এটা অনেক কঠিন হয়ে গেছে আসলে। মানে গানটা ভালোবেসে আমরা টিকিয়ে রেখেছি আসলে। মানে এটা একদমই তাই। যদি বলি সঙ্গীতের সাথে আপনার সংযোগটা কিভাবে তৈরি হয়েছিল? সঙ্গীতের সঙ্গে আসলে সংযোগটা খুব ছোটোবেলা থেকেই। আর এটা বলা কম হবে না আসলে। আমার আসলে ওইভাবে প্রাতিষ্ঠানিকভাবে সঙ্গীতের সঙ্গে সম্পৃক্ততা যে খুব ছিল তা না, কিন্তু ভেতরে গানের জন্য ভালো লাগা ছিল, ভেতরে সুর ছিল, ঈশ্বর প্রদত্ত বিষয় ছিল। তো এটাই আস্তে আস্তে আসলে এগুলি আসলে আগ্রহের মধ্যে নিয়ে আসে। মানে এটা সম্পর্কে জানার, আরও শেখার, আরও বোঝার, এইভাবে আসলে সত্যি কথা বলতে আসলে গান কিংবা সঙ্গীত যে কোনো কিছু হোক না কেন, কিছু প্রথাগত বিষয় থাকে যেটা শিখতে হয়, কিন্তু আসলে প্রথাগত শিক্ষা বলতে আসলে শিল্পের কোনো শিক্ষা নাই। এটা পুরোটা একদমই স্পিরিচুয়াল। আপনার অনেকগুলো গান রয়েছে, আমরা গানগুলো শুনতে চাই। আমরা শুরুতে কোন গানটি দিয়ে শুরু করব? শুরুতে আমার জীবনের প্রথম যে লেখা গান আর কি, লেখা এবং সুর করা গান, ফাগুনের প্রথম সকাল। এই গানটা বেসিক্যালি একটা এক অন্তরার গান বেসিক্যালি আসলে। এবং ওই সময় অনেকে বলেছিল যে এরকম আবার গান হয় নাকি, এরকম অনেক প্রশ্ন ছিল। কিন্তু পরবর্তী সময় এই গানটাকে আমি আসলে অ্যালবামে নিয়ে আসি। এটা জি সিরিজ থেকে আসলে প্রথম প্রকাশিত হয়, রেড সিগন্যাল একটা অ্যালবাম। ওই অ্যালবামে আমি এই গানটা করি আর কি। সেটা কি ক্যাসেটের যুগে ছিল নাকি? এটা সিডির যুগে। মানে ক্যাসেট সবেমাত্র বিলুপ্ত হয়ে গেছে প্রায়। সিডির যুগ তখন। এটা ছিল 2012 সাল, ওই সময় আর কি। তো ওই গানটা একটু গাই, ফাগুনের প্রথম সকাল। দাদা, প্রথম গান প্রথমে শুনছি আমরা। একদম জীবনের প্রথম গান, একটা রোমান্টিক গান আর কি। ফাগুনের প্রথম সকাল মেঘের ফাঁকে, সোনা রোদে খোলা চিঠি পাঠিয়ে দিলাম তোমার কাছে। সে চিঠি হারিয়ে যাবে কিনা, আঁচলের আচমকা বাতাসে। তবু প্রতি ফাগুনেই পাঠাবো চিঠি আকাশের খোলা খামে। তবু সোনা রোদে চিঠি পাঠাবো তোমায় আকাশের খোলা খামে। ফাগুনের প্রথম সকাল মেঘের ফাঁকে, সোনা রোদে খোলা চিঠি পাঠিয়ে দিলাম তোমার কাছে। সে চিঠি হারিয়ে যাবে কিনা, আঁচলের আচমকা বাতাসে।
প্রতি ফাগুনেই পাঠাবো চিঠি আকাশের খোলা খামে, তবু সোনা রোদে চিঠি পাঠাবো তোমায় আকাশের খোলা খামে। ফাগুনের প্রথম সবুজ পাঠিয়ে দিলাম তোমার শাড়ির গায়ে, পদ্মের সিঁদুর রাঙা রাঙিয়ে দিলাম তোমার কোমল পায়ে। ফাগুনের প্রথম সবুজ পাঠিয়ে দিলাম তোমার শাড়ির গায়ে, পদ্মের সিঁদুর রাঙা রাঙিয়ে দিলাম তোমার কোমল পায়ে। সেই লাল সবুজের মায়া মুছে যাবে কিনা শরীরের প্রচণ্ড দহনে, তবু প্রতি ফাগুনেই পাঠাবো চিঠি আকাশের খোলা খামে, তবু সোনা রোদে চিঠি পাঠাবো তোমায় আকাশের খোলা খামে, তবু প্রতি ফাগুনেই পাঠাবো চিঠি আকাশে খোলা খামে। বাহ, দুর্দান্ত রোমান্টিক একটি গান। বলা হয় যে পেছনে গল্প থাকে গানের, গান লেখা সুর করা সবকিছুর পেছনে এই গানটির পেছনের আসলে গল্পটা একটু শুনে নিতে। আসলে প্রতিটি ভালো গানের একটি গল্প থাকা উচিত, আসলে প্রতিটা গানের একটা গল্প থাকা উচিত। মানে গান বিষয়টা শুধুমাত্র লেখা না তো, এর সঙ্গে সুরের ব্যাপার থাকে, বাদ্যযন্ত্রের ব্যাপার থাকে, চিত্রকল্পের ব্যাপার থাকে। মানে আমি একটা গান গাইলে পরে যখন গান মানুষ শুনবে তখন তার মনের ভিতরে কোনো না কোনো চিত্রায়ন তৈরি হতে হবে, তবেই গানের সার্থকতা আসে। সেক্ষেত্রে অবশ্যই গল্পের একটা ব্যাপার থাকে, এবং প্রতিটা আমরা যে যারা শিল্পের কাজ যারা করি, সেটা যিনি গিটার বাজান, পারকাশন বাজান, আমরা যারা গলা বাজাই যারা, বা যারা কলম বাজায় লিখি যারা, তাদের সকল ক্ষেত্রেই কিন্তু একটা বিষয় খুব জরুরি, মানে ইটস এ লং রেস, বেসিক্যালি একটা জার্নি, আর্টিস্টিক জার্নি। এবং শুরু থেকে শেষ পর্যন্ত একটা মানুষ প্রতিনিয়ত জার্নি করতেই থাকে, এবং যাত্রাপথে সে নানান রকম অভিজ্ঞতা অর্জন করে, যেটাকে বলা হয় প্রফাউন্ড নলেজ, অভিজ্ঞতা লব্ধ জ্ঞান। চলতে ফিরতে 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 জীবন সম্পর্কে, পারিপার্শ্বিকতা সম্পর্কে সে প্রচুর অভিজ্ঞতা অর্জন করে। এই অভিজ্ঞতার গল্পগুলি আসলে সে এই শিল্পের মধ্যে ইনপুট করে। আমার এই গানের ক্ষেত্রে যে বিষয়টা, সেদিন পয়লা ফাগুন ছিল, আমি তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ি, ফার্স্ট ইয়ার শেষের দিকে, ফার্স্ট ইয়ার। ওই সময় একদিন আমি ওই একা একা, আমি কি একটা অপ্রকাশিত কারণে আমি পাঞ্জাবি টাঞ্জাবি পরে খুব সাজুগুজু করে একটা রিক্সায় উঠে একা একা আসলে বেসিক্যালি ঘুরছিলাম, আসলে প্রজাপতির মধ্যে ঘুরছিলাম এবং খুব ভালো লাগতেছিল। ওইরকম সময় হঠাৎ করেই আমার এই ঘুরতে ঘুরতে প্রকৃতি, পারিপার্শ্বিকতা। তার আগে থেকে কি লেখালেখির বিষয়টা ছিল? তার আগে থেকে লেখালেখির বিষয়টা ছিল, লেখালেখির বিষয় যে ছিল না তা না, কারণ আমার জীবনে খুব সৌভাগ্য হয়েছিল যে আমার ছোটোবেলায় যারা বন্ধু ছিল, যারা ওই বন্ধুদের কিছু কিছু মানুষ ছিল যারা খুব শিল্পের সঙ্গে জড়িত ছিল। যেমন অমিতাভ রেঝা আমার স্কুল ফ্রেন্ড, আমরা একসঙ্গে ডিবেট করতাম, আমরা একসঙ্গে উপস্থিত বক্তৃতা ক্লাব করতাম। তারপরে আমার সুমন নামে এক বন্ধু ছিল, গান করতো ছোটোবেলা থেকেই। তো এদের সঙ্গে আমার খুব ওঠা বসা ছিল। ওঠা বসা থাকার কারণে ওই সময় কিন্তু আমার যেহেতু ভেতরে ছিল আগ্রহটা, কিন্তু তখন থেকে আরও বেশি তৈরি হয়েছে। আসলে আপনি যেটা বললেন যে পারিপার্শ্বিক পরিমণ্ডলটা খুবই জরুরি, খুবই জরুরি। যে কোনো শিল্পীর বা যে কোনো আর্টিস্টেরই একটা জার্নি, আসলে মানে সে শুরু থেকে শেষ পর্যন্ত, জীবনে মারা যাওয়া পর্যন্ত সে শুধু জার্নি করতে থাকে, আসলে একটা পরিভ্রমণ করতে থাকে। আমরা এই কথার পরিভ্রমণে আবার একটি গান শুনতে চাই, কোনটি এবার শুনছি? এবার সবাই বলে আর কি, মানে আমি আসলে নিজের গান গাই সবসময়, কিন্তু আমি জীবনে একবার আমাদের পাবনার একজন সাধক মানুষ, ফকির, ওনার নাম হচ্ছে মুমতাজ ফকির। মুমতাজ ফকিরের গান আমি গেয়েছিলাম, তখন আমি তার নাম জানতাম না, ফলে আমি কৃতজ্ঞতা স্বীকার করতে পারিনি। বাট আজকে নেক্সাস টিভির প্রোগ্রামের মধ্যে আমি জানিয়ে দিচ্ছি এটা মুমতাজ ফকিরের গান।
আমি জাহিদ পিন্টু গাচ্ছি মন মাঝি খবরদার, খুব জনপ্রিয় গান। এটা কি বালামের সুরের? না, এটা সুর করে নাই, শুধু মিউজিক্যাল অ্যারেঞ্জমেন্ট করেছিল। আচ্ছা। সুর একটা সাধক কিন্তু কথা এবং সুর একসাথে করে, সে কারোর উপরে নির্ভরশীল না। হ্যাঁ, বাউল আর কি, সে বাউল মুমতাজ ফকির পাবনার, আচ্ছা, ওনার গান আমি গাচ্ছি আর কি। একটা গান গাই। মন মাঝি খবরদার, আমার তোরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার, আমার তোরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার। সাড়ে তিন হাত নৌকারি খাজা, মোর মাঝি রে ঘন ঘন জোড়া। সাড়ে তিন হাত নৌকারি খাজা, মন মাঝি রে ঘন ঘন জোড়া। সে নৌকা খান বাইতে আমার মন মাঝি রে হার হইল গোরারে। মন মাঝি খবরদার, আমার তোরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার। মস্তুলে উঠি আরে মাঝি, মন মাঝি রে এদিক ওদিক যা। মস্তুলে উঠি আরে মাঝি, মন মাঝি রে এদিক ওদিক যা। পেছন ফিরা চাইয়া দেখো রে মন মাঝি রে, বেলা ডুইবা যায় রে। মন মাঝি খবরদার, আমার তোরি যেন ভেড়ে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার। চমৎকার। মানে বলা হয় যে সব কিছুর পেছনে অনুপ্রেরণা থাকে। আপনার যদি বলা হয় যে গান লিখেন তারপরে সুর করেন, এগুলোর পেছনে আসলে অনুপ্রেরণা হিসেবে কার কথা বলবেন আপনি? আসলে অনুপ্রেরণা আসলে ঠিক না, এটা বেসিক্যালি ইসেন্স। অনুপ্রেরণার বিষয়টা এক ধরনের প্রভাবের বিষয়কে স্বীকার করে। অনুপ্রেরণা আসলে আমি নিজেই, কারণ আসলে এটা বিষয়টা এরকম ইয়াংস্টারের মতো, একটা মানে যোগের মতো আর কি। মানে আমার ভেতরে কোনো কিছু ভর করে, আমার প্রচণ্ড ইচ্ছা জাগ্রত হয়, তখন আমি প্রভাবিত হই এবং তখন আমি কাজটা করি, অন্য সময় করি না। একদম সহজ করে বললাম।
আমি আসলে কারো দ্বারাই আসলে এভাবে অনুপ্রাণিত না। আমি স্বপ্রণোদিত এবং অনুপ্রাণিত হই, এবং আমার ইচ্ছা জাগ্রত হয়, গভীর বোধ জাগ্রত হয়, তখন ইচ্ছে করে, তখন করি, এছাড়া করি না। আপনার অ্যালবাম সম্পর্কে জানতে চাই। প্রথমে বললেন যে রেড সিগন্যাল, এবং কয়টি অ্যালবাম? আমার বাজারে দুটো অ্যালবাম আছে। একটা হচ্ছে প্রেম শিকারী অ্যালবাম। প্রেম শিকারী অ্যালবামে আমি এই যে মনমাঝি খবরদার যে গানটা গাইলাম, এই গানটা ছিল, আরও 3টা গান ছিল। একটা সাঁওতালি গান ছিল, আর একটা মোশাররফ করিমের লেখা একটা গান ছিল, যা দেখি তার সবই ভালো, ভালো ভালো লাগে না, একটা গান ছিল। ওইটা আমি ওনার কাছ থেকে চেয়ে নিয়েছিলাম। ওই 3টা গান গেয়েছিলাম, আর ওখানে খুবই জনপ্রিয় সঙ্গীত শিল্পী, আমার খুবই কাছের মানুষ, ভালো মানুষ, জাহাঙ্গীর আলম বালাম। বালাম ভাই ওখানে 2টা গান করে, আর জুলি 2টো গান করে, আর অভিনামে একটা ছেলে ছিল, 3টা গান করে। এটা মিক্স অ্যালবাম ছিল, ওটা ছিল আমার প্রথম অ্যালবাম, অডিও অ্যালবাম আর কি। তারপরে আমি এই রেড সিগন্যাল গানটা, অ্যালবামটা বের করি, যেখানে 10টি গান আছে আর কি। এই গানগুলি সবই আমার নিজের লেখা সুর করা এবং আমার গাওয়া গান, মানে প্রথম আমার নিজের অ্যালবাম আর কি, এটা আর কি। রেড সিগন্যাল। রেড সিগন্যাল। আচ্ছা, আমাদের সঙ্গে দর্শক আছেন একজন ফোনে, আমরা একটু ফোনটা রিসিভ করছি। দর্শক, শুভ সন্ধ্যা, কে আছেন আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করতে পারেন। দুঃখিত, ফোনটি কেটে গেছে, উনি আবার চেষ্টা করবেন, হয়তো আমাদের বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, বিরতি নিয়ে আসছি। দর্শক, আমরা যাচ্ছি, কোথাও যাবেন না, ফিরে আসছি একটু পরেই, সাথেই থাকুন। দর্শক, ফিরলাম বিরতির পর। আরও একবার আমন্ত্রণ, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত 7 দিন অনুষ্ঠানে ফাগুনের গান নিয়ে আমরা কথা বলছি, আড্ডা দিচ্ছি, গান শুনছি। আমরা আবারও চলে যাই আপনার কাছে। এই যে হেলাল হাফিজের একটি উক্তি রয়েছে, বলা হয় যে বেদনা ছাড়া শিল্প সাধন হয় না, এটার সাথে আপনার কি মত? বেদনা ছাড়া শিল্প হয় না, এটা আসলে অনেক রকম বেদনাই হতে পারে, সুখকর হতে পারে, দুঃখকর হতে পারে। আসলে যারা সৃষ্টিশীল মানুষ, তারা আসলে বেদনাকে খায়, ভক্ষণ করে, বেদনাকে খেয়ে ফেলে হজম করে, হজম করার পর তারপর কিছু সৃষ্টি করে। সত্যি কথা, মানে সাহিবাত। যেরকম মানে যে কোনো মানুষই আসলে সৃষ্টির সময় সে যদি নিজেকে পড়াতে না পারে, সে যেটা ভাবছে ওই আবেগের মধ্যে যদি নিজে পড়াতে না পারে নিজেকে, তাহলে ভালো কিছু আসলে তৈরি সম্ভব না বা সৃষ্টি সম্ভব না, এটা সত্য। আর আমাদের যারাই আমরা সৃষ্টিশীল যারা কাজ করি, আসলে তারা তো আসলে, যে আমার একটা গান আছে শঙ্খচিল, মানে আমরা ভান করি আসলে, উই প্রিটেন্ড অলওয়েজ। আমরা আসলে আবেগকে নিয়ে আসলে ভান করি, আবেগকে নিয়ে আমরা খেলি, আমরা দুঃখ পাই, আমরা কষ্ট পাই, আসলে কষ্ট পাই না, ভালোবাসি, কষ্ট পেতে ভালোবাসি, কষ্ট পাই, কষ্ট পেতে ভালোবাসি, আসলে কিছু না। এটা আসা একটা সৃষ্টির জন্য একটা আসলে আমি বলবো অনুঘটক আর কি, একটা অনুসর্গ বলবো। তাহলে আমরা শঙ্খচিলটাই শুনে ফেলি, কিন্তু আমরা আসলে ভান করি, আসলে আমরা সত্যি সত্যি ব্যথা পাই না, আমরা ব্যথা ভান করি। ট্রু, সৃষ্টির প্রক্রিয়াটাই তাই আসলে। নাহলে শিল্পী বেঁচে থাকবে কেন, পরের দিন তো আত্মহত্যা করবে সে। মানে আমরা ওই সময়টাতে আমরা এই জিনিসটা তৈরি করি, সিচুয়েশন তৈরি করি দুঃখের, এবং এটাকে নিয়ে আমরা প্লে করি, এই দুঃখটাকে প্লে করি আসলে। কিন্তু আসলে সত্যি সত্যি আসলে এটা আসলে আমাদের ডাইজেস্ট করার ক্ষমতাও আছে আসলে। আপনি খুবই সুন্দরভাবে বিষয়টা বিশ্লেষণ করলেন। হ্যাঁ, এই আর কি বিষয়টা আমরা সবসময় প্রিটেন্ড করি, ভান করি আসলে, মানে কনসাসলি সাবকনসাস, সোজা কথা আর কি, এক কথায় বলতে গেলে আর কি। হ্যাঁ, তো ওই ভান নিয়ে একটা শঙ্খচিল গানটা গেয়ে ফেলি না। তো এটা আসলে মানে এই গানটা শুনলে পরে বোঝা যাবে আসলে, মানে এই গানের পেছনের কথা শুনি। এই বিষয়গুলো আসলে আমরা অনেক গল্প করতেছি, হাসতেছি, সব কিছু করতেছি, অনেক কিছু করছি আসলে বেসিক্যালি। কিন্তু আসলে গল্প করতেছি, হাসছি, মিল করছে সব কিছু, কিন্তু আমাদের যে পাওনা দেওয়ার ব্যাপার আছে, চাওয়া পাওয়া, আমার সঙ্গে আমার যে চাওয়া, আপনার যে চাওয়া, এটা খুবই অমিল দেখা যায় আসলে, গরমিল দেখা দেয়। ঠিক আছে, তখন আমার মাঝে মধ্যে মনে হয় যে আমি খুব মুক্ত মানুষ বলে ভাত হতো। এই বাস্তবতা চাওয়া পাওয়ার মধ্যে না থেকে যদি মুক্ত মানুষ হতে পারতাম, শঙ্খচিলের মতো উড়ে যেতে পারতাম, জীবনটা অনেক সুন্দর হতো। এটাও একটা ভান করলাম আর কি।
সত্যি কথা, সরি টু সে। হ্যাঁ, তোমার সাথে আমার অনেক মিল, গল্প কথায় রোদ্দুর ঝিলমিল। তোমার সাথে আমার অনেক মিল, গল্প কথায় রোদ্দুর ঝিলমিল। শুধু চাওয়া পাওয়ায় বড়ই অমিল, আমি পালিয়ে গিয়ে হব শঙ্খচিল। তোমার সাথে আমার অনেক মিল, গল্প কথায় রোদ্দুর ঝিলমিল। শুধু চাওয়া পাওয়ায় বড়ই অমিল, আমি পালিয়ে গিয়ে হব শঙ্খচিল। তোমার জন্যে গাইব না কোনো গান, আমার হয় না কথা, হয় না গানের সুর। তোমার জন্য গাইব না কোনো গান, আমার হয় না কথা, হয় না গানের সুর। তাল বেতালে তাল গোল অনাবিল, আমি পালিয়ে গিয়ে হব শঙ্খচিল। তোমার সাথে আমার অনেক মিল, গল্প কথায় রোদ্দুর ঝিলমিল। তোমার সাথে আমার অনেক মিল, গল্প কথায় রোদ্দুর ঝিলমিল। শুধু চাওয়া পাওয়ায় বড়ই অমিল, আমি পালিয়ে গিয়ে হব শঙ্খচিল। তোমার জন্যে বাঁধব না কোনো তান, আমার হয় না কিছুই কেবল গানের ভান। তোমার জন্যে বাঁধব না কোনো তান, আমার হয় না কিছুই কেবল গানের ভান। সুর লয় তালে কেবলই গরমিল, আমি পালিয়ে গিয়ে হব শঙ্খচিল। তোমার সাথে আমার অনেক মিল, গল্প কথায় রোদ্দুর ঝিলমিল। তোমার সাথে আমার অনেক মিল, গল্প কথায় রোদ্দুর ঝিলমিল। শুধু চাওয়া পাওয়ায় বড়ই অমিল, আমি পালিয়ে গিয়ে হব শঙ্খচিল। আমি পালিয়ে গিয়ে হব শঙ্খচিল, আমি পালিয়ে গিয়ে হব শঙ্খচিল। দুর্দান্ত। এবং এই যে আপনি গানের আগেই বলছিলেন যে আমরা সবকিছু ভান করি, ভান করি আসলে। এবং শেক্সপিয়ারেরও কিন্তু একটি উক্তি আছে, আমরা প্রতিনিয়ত অভিনয় করে যাচ্ছি, ভান করে যাচ্ছি। অবশ্যই প্রতিনিয়ত ভান করে যাচ্ছি, প্রতিনিয়ত অভিনয় করে যাচ্ছি। আসলে জীবনটা একটা রঙ্গমঞ্চ, আসলেই কিন্তু তাই। হ্যাঁ, আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা মানে জীবনের সময়টা পাড়ি করতে হবে, পাড়ি দিতে হবে, এই ভবতলী পাড়ি দিতে হবে বলে আমরা নানা আয়োজন। আসলে দিনের শেষে তো বিলয়, আমরা তো সবাই জানি, শূন্য, এর বেশি তো কিছু নাই, লাস্ট গেট তাই বিলয়। তারপরে আমরা কিন্তু প্রতিনিয়ত আয়োজন করতেছি, নতুন নতুন করে আমরা নিজেকে প্রবোধ দিচ্ছি, সান্ত্বনা দিচ্ছি, জীবনের সময়টাকে কাটানোর জন্য নানান রকম আয়োজন তৈরি করতেছি আমরা। এই আয়োজনগুলি করতে 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 আমরা সময়টা পার করে দেব, মানে টাইম টু পাস, নাথিং এলস। এটাই, যতটা ভালো থাকা যায়, যতটা ভালো থাকা যায়, এই জন্য আয়োজন সব কিছু। আপনি আপনার লেখায় একটি গান মিলা করেছিল, সেই সম্পর্কে একটু জানতে চাই। মিলা আসলে একটি গান না, 3টে গান করেছিল আমার লেখা গান। এটা মিলার ফেলে আসা একটা অ্যালবাম বের হয়েছিল তখন, ফেলে আসা। ওই ফেলে আসা অ্যালবামে
আমি মিলাকে 3টা গান লিখে দিয়েছিলাম, তবুও অনেক অনুরোধে। কারণ হচ্ছে কি, আমি আসলে নিজের যেহেতু আসলে আমার নিজে আমি সং মেকার, আমার যেহেতু গানের ক্যারিয়ার আছে, সেই ক্ষেত্রে আসলে হয় কি, নিজে যখন ভয়েস আর্টিস্ট হওয়া যায় তখন লেখার মধ্যে বেশি সময় দিয়ে দিলে পরে বা অন্যকে দিয়ে দিলে পরে তখন নিজের আর সত্তাটা আর থাকে না। এটা খুবই ডিফিকাল্ট হয়, যে সাফারার কিন্তু আমি নিজেও। আমি ভালো লিখি এটা সবাই বলে, আমি নিজের কথা বলবো না। এই যে বালামের যে প্রথম অ্যালবাম বের হয়েছিল, এক মুঠা রোদ্দুর লুকোচুরি, ওই যে সেরা অ্যালবাম, ওই সব গানগুলি কিন্তু আমি লিখে দিয়েছিলাম। তখন বয়সও কম ছিল, বুঝি নাই। কিন্তু পরবর্তীকালে কিন্তু এটা যেটা হয় যে আমার নিজের মতো করে গান করার, নিজের স্ট্যান্ডার্ড তৈরি করার জন্য কিন্তু, আইডেন্টিটি তৈরি করার জন্য এটা বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল, এখনও দাঁড়ায়। তারপরেও যেহেতু জিজ্ঞেস করলেন, একটা 3টা গান আমি করেছিলাম। একটা হচ্ছে গিয়ে ওর এখন খুব জনপ্রিয়, ছেঁড়া পালে লাগু খাওয়া। ছেঁড়া পালে লাগু খাওয়া, পোড়াবাসী কে বাজায়, এই এই গানগুলি আমি করি। এমন তো মানে না, ঠিক আছে। তো এই 3টা গান আমি করে দিয়েছিলাম বেসিক্যালি। তো এই 3টা গানের মধ্যে ছেঁড়া পালে লাগু খাওয়াটা খুব মানে অ্যাকুস্টিক ভার্সনে গিয়েছে ফুয়াদ ভাইয়ের সঙ্গে, ছেঁড়া পালে লাগু খাওয়া এই গানটা। এই 3টা গান ওকে আমি করে দিয়েছিলাম, যেটা জীবনের ক্যারিয়ারের প্রথম অ্যালবাম, এটা ফেলে আসা প্রথম অ্যালবাম। হ্যাঁ, তো ওই যে সবাই আর এত সুন্দর লিখেন, এরপর থেকে আসলে ওকে আর কোনো গান দেওয়া হয়নি। এই 3টা গানই দেওয়া হয়েছিল আর কি একসময়, প্রথম যখন ওর অ্যালবাম বেরোয় ফেলে আসা। আপনি এখন লিখছেন না কেন, এটার উত্তর জানবো আমরা বিরতি থেকে আসি। নিশ্চয়ই। দর্শক, আমরা আবারও একটি বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরেই, সাথে থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ 7 দিনের আজকের আয়োজনে। আমরা গান এবং আড্ডায় চলে যাচ্ছি। আমরা শুনবো যে আপনি, বলছিলাম বিরতির আগে, আপনি এখন কেন লিখছেন না বা এখন আমরা গান পাচ্ছি না কেন আপনার? এটা আসলে একটু বিস্তারিত বলতে হবে, সময় আছে তো নাকি? জি জি। আচ্ছা, আমি আসলে পেশাগতভাবে তো বেসিক্যালি আমি শিক্ষকতা করতাম। আসলে আমি অধ্যাপক ছিলাম, সহযোগী অধ্যাপক। তো ওখান থেকে ছেড়ে দিয়ে এখন আসলে আমি নিজে ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত। ফলে আসলে বাংলাদেশের প্রেক্ষিতে আসলে বলতে হবে বেসিক্যালি। বাংলাদেশের প্রেক্ষিতে যেটা হয়, প্রতিটি শিল্পী দেখবেন বা আর্টিস্ট বলবেন, যারাই বলবেন, তাদের শুধুমাত্র ওই জিনিসটা দিয়ে, যদিও ভালো লাগার কাজ, কিন্তু ওই জিনিসটা দিয়ে আসলে জীবনযাপন করা আসলে খুবই মুশকিল হয়ে গেছে। পেশা হিসেবে নেওয়া আসলে একদমই সম্ভব হচ্ছে না। এক নাম্বার দিয়ে হচ্ছে কি, আবার যারা মিউজিক করে, যারা ফুল টাইম মিউজিশিয়ান, তারা কিন্তু মিউজিক ছাড়া অন্য কিছু করে না। তাদের ভালোও লাগে না, তারা পারেও না, কারণ তাদের খুব দুর্দিন অবস্থা। এবং দেখা যাচ্ছে বাংলাদেশের যারা অডিও রেকর্ডিং কোম্পানিগুলি আছে, যারা এটাকে বাজারজাতকরণ করে, তারা যেটা করে, মিউজিশিয়ান, তারপরে লেখক, লিরিসিস্ট, সুরকার, গীতিকার এবং এমনকি শিল্পীরও, এদের কাছ থেকে যাবতীয় যে ইনকামের যে টাকাটা আসে, এই টাকাটা পুরাটাই তারা ভক্ষণ করে ফেলে আসলে কোনো না কোনোভাবে। বাংলাদেশে কিন্তু কপিরাইট আইন এক্সিস্ট করে। এই আইন অনুযায়ী কিন্তু একজন মিউজিশিয়ানের কিন্তু তার ন্যায্য হিসাব পাওয়ার কিন্তু অধিকার আছে, কিন্তু আইনগতভাবেই আছে। কিন্তু এরা এত বেশি প্রভাব বিস্তার করে এবং এদের হাত এত বেশি লম্বা যে তারা কোনো শিল্পীকে এই লাভের ধারে কাছেও এবং এর ছোঁয়াটাও দেখতে দেয় না, যে কত টাকা ইনকাম হলো, এটা হিসাবটা পর্যন্ত তারা দেয় না। ইউটিউবে বিভিন্ন জায়গায় লক্ষ লক্ষ মিলিয়ন ভিউজ এখন আসছে, এখন ডিজিটাল যুগ। এরা আমাজন মিউজিক থেকে শুরু করে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় আমার গান, আরেকজনের গান, বা যে সুর করেছে, যে বাজিয়েছে, তার তো রাইটস আছে। সেটা সুন্দর একটা টিউন বাজিয়েছে, ওইটারও রাইটস আছে। এটা তার যতগুলি কপি বিক্রি হবে, ওইটা একটা লভ্যাংশ তার পাওয়ার কথা। কিন্তু এরা নামমাত্র মূল্যে কীভাবে, কোনোটা চুক্তি আছে, কোনোটা চুক্তি নাই, বা চুক্তিটা আইনগত বৈধ না, এভাবে করে তারা একসময় তারা এইগুলি চুরি করে তারা প্রচুর টাকা কামিয়েছে আসলে, এবং তারা শক্তিশালী হয়ে উঠেছে। যার কারণে এটা কিন্তু আসলে কথায় চলে যাচ্ছি, যার কারণে হ্যাঁ, সহজ করে বলে আর কি, এই কারণে যেটা হচ্ছে, একজন শিল্পী, আজকে আপনি বলেন তো যে এন্ড্রিক কিশোরকে শেষ জীবনে কেন হাত পাততে হবে?
সাবিনা ইয়াসমিন ক্যান্সার হলে কেন তাকে প্রধানমন্ত্রীর কাছে হাত পাততে হবে? সারা জীবন যে গান করেছে, ও যদি 1 টাকা করেও যদি পায়, তার জীবনে তো কোনো অভাব হওয়ার কথা না, সারা জীবনটা বাকি জীবনে তো কষ্টে থাকার কথা না। এটা কেন পায় না? এই বিবিধ কারণে বেসিক্যালি আসলে যারা এটা নিয়ে থাকতে চায়, যারা চিন্তা করে আমি 4টা ডাল ভাত হলে পরে আমি শুধু মিউজিক করবো আর কিছু করব না, এই যে ভালো লাগাটা, এই জায়গাটাও নাই বলে আসলে মানুষ মিউজিক থেকে সরে যাচ্ছে। লেখকরা আর লিখছে না। গান লিখে আমার কি হবে? আমরা আবারও গান শুনতে চাই কঠিন কথার ফাঁকে। এটা বাস্তবতা আসলে, একদম ভালোবেসে করি, কিন্তু রুটি রুজি তো পেট তো একটা ব্যাপার মানুষের, এটা তো অস্বীকার করার কিছু নাই। আমরা একটা বেহাগ একটা গান আছে আমার, খুবই আর কি, মানে সফট মেলো আর কি টাইপ আর কি, মেঘনীল ঘননীল নবনীল। এই গানটাও আমার একটা মানে রেড সিগন্যাল অ্যালবামের একটা গান। মেঘনীলে ঘন নীলে নভনীল, নীলে নীলে সব কিছু স্বপ্নীল। মেঘনীলে ঘন নীলে নভনীল, নীলে নীলে সব কিছু স্বপ্নীল। তখন লুকিয়ে মুখ কান্নায় ভাসে বুক, বেসুরে বিস্তারে বাজে করুণ বেহার। মেঘনীলে ঘন নীলে নভনীল, নীলে নীলে সব কিছু স্বপ্নীল। চাঁদ জলে ডুবে গেলে, হাজার তারা পাখা মেলে। ভরা চাঁদ জলে ডুবে গেলে, হাজার তারা পাখা মেলে। তখন লুকিয়ে মুখ কান্নায় ভাসে বুক, বেসুরে বিস্তারে বাজে বেহার। মেঘনীলে ঘন নীলে নভনীল, নীলে নীলে সব কিছু স্বপ্নীল। চাঁদ ভর শিশিরে ভিজে, স্বপ্নের আখের নিজ ঘরে। রাত ভর শিশিরে ভিজে, স্বপ্নের আখের নিজ ঘরে। তখন লুকিয়ে মুখ কান্নায় ভাসে বুক, বেসুরে বিস্তারে বাজে করুণ বেহার। মেঘনীলে ঘন নীলে নভনীল, নীলে নীলে সব কিছু স্বপ্নীল। মেঘনীল ঘন নীল নভনীল, নীলে নীলে সব কিছু স্বপ্নীল। বাহ, একটু অন্য ধরনের গানটি। হ্যাঁ, একটু অন্য ধরনের। আবার যদি আসি কখনো, তখন আমরা আরো ভালো করে শোনাবো। আজকে আমরা তো লাইভ গাইতেছি আর কি, মানে জি। আলপাক। যদি বলি, আপনি তখন ব্যান্ড দল গঠন করেননি কেন? ব্যান্ড দল গঠন করেছিলাম, একটা ব্যান্ড দল গঠন করেছিলাম। এই ব্যান্ডটার নাম ছিল এবং। এটাতে আমি ছিলাম, তারপরে একজন মিউজিশিয়ান ছিল এফ এ সুমন, তারপরে এখন মিউজিক্যাল অ্যারেঞ্জমেন্ট করতেছে রাজন সাহা এখন কাজ করছে ভালো। আমরা একসঙ্গে একটা ব্যান্ড করেছিলাম, এবং আমরা কিন্তু সেই যাত্রাবাড়ি শনি রাখরা ওইখানে গিয়ে প্র্যাকটিস করতাম ওই সময় গিয়ে। তো প্র্যাকটিস করার পরে আসলে হলো কি, ওই সিডির বাজারে ধস নামলো, মানে একটা সময় গিয়ে কিন্তু সিডির বাজারে ধস নামলো। তখন অ্যালবাম বিক্রি নাই, মানে রেকর্ডিং কোম্পানি গলা শুকাইতো যে ওদের বিক্রি নাই,
এগুলো তো বাজে কথা আসলে, কারণ তাদের সারা বাংলাদেশে 1000-2000 আউটলেট আছে, ওইখানে 5টা করে অ্যালবাম বিক্রি করলে পরে 10,000 অ্যালবাম বিক্রি, 10,000 অ্যালবামের দাম কত টাকা? তো ওরা কিছুই দেয় না আমাদেরকে। আমরা যখন অ্যালবাম করি হয় নিজের টাকায় করি, না হলে পরে ওরা একজনকে দেখায় দেয়, ওনাদের সঙ্গে একটা লিগেসিয়েশন ওদের আছে, আমাদের সব লিখে নেয়, টিপসই নিয়ে নিবে না নিবে নিয়ে একটা সব নিয়ে নিবে। তো এটা তো আসলে মানে কি, আমি কারোর প্রতি অভিযোগ করছি না, আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। আমি আমার একটা সৃষ্টির কর্মের শুধু বাংলাদেশ সরকারের থেকে কপিরাইট পেতে আমার 2 বছর সময় লেগেছে, একটা গানের কপিরাইট নিতে 2 বছর আমাকে ঘুরতে হয়েছে। এবং তারা এতই বেশি ইনফ্লুয়েন্সিয়াল, তারা বাংলাদেশ কপিরাইট অফিসকে পর্যন্ত তারা ইয়ে করে ফেলে, তারা বায়াস করে ফেলে তারা। আমি 2 বছর ঘুরছি দুইটা গানের কপিরাইটের জন্য, 2 বছর লাগছে আমার, এখনও 3টা পাইনি, 4 বছর হয়ে গেছে। দুঃখজনক। এখন এই ডিজিটাল সময়ে আপনি আপনার গানগুলো কিন্তু আমরা সার্চ করলে পাই না, সেক্ষেত্রে আপনার কি? এটা আসলে যেটা হয় কি, মানে এটা আমি নিজের কথাই বলবো আর কি, মানে আমার তো আসলে গান হয় না, আমার হয় না কথা, হয় না গানের সুর, একটু গেলাম না, মানে আমি তো আসলে আমার মতো গান করি আসলে এক। আর সঙ্গীতটা আমি ভালোবাসি, সঙ্গীতটা আমার পেশা নয়, কিন্তু আমি পেশাগত জায়গা থেকে করি, মানে প্রফেশনালি করি, কিন্তু আমি আসলে এটা আমার রুটি রুজির ব্যাপার নয়, এটা একটা বিষয়। আর যার কারণে নিজের মতো গান করার কারণে হয়তো বা দেখা যায় যে আমার জনপ্রিয় মানে সঙ্গীত শিল্পী মীরার মতো প্রেমিক পুরুষ আমি রহিম মিয়া হয়তো আমি এই ধরনের গান করতে পারি না, যেটা সাধারণ মানুষ হয়তো বা পছন্দ করে। আবার দেখা যায় মন মাঝি খবরদার গানটা মানুষ প্রচুর পছন্দ করে, প্রচুর ভিউজ। মানে হয় কি, একজন নতুন আর্টিস্টকে প্রমোট করার ব্যাপার থাকে, একটা প্রমোট করার ব্যাপার থাকে। আমার যখন অ্যালবামটা বেরোলো তখন আমার কোনো প্রমোশন হয় নাই, টেলিভিশনে কোনো বিজ্ঞাপন যায় নাই, বা কোথাও কোনো রকম অনুষ্ঠানে যে আমাকে মানে নতুন হিসাবে আমাকে পরিচয় করিয়ে দিবে এরকম কোনো জায়গায় তৈরি হয় নাই। ফলে আজকে অনেক বছর পরে হয়তো বা সংঘর্ষের গান অনেকে শোনার পরে মানে ও আপনি সেই লোক, এটা জিজ্ঞেস করে। কারণ আমি নিজেও খুব প্রচার বিমুখ মানুষ, আমি আসলে পত্রিকার পেছনে টেলিভিশনের পেছনে কখনো দৌড়াই নাই, কখনো দৌড়ানো হয় নাই। জি, আপনার এই দুঃখ বোধের কথা আমরা আবারও শুনবো, বিরতি নিয়ে আসছি। দর্শক, আমরা আবারও বিরতি দিতে যাচ্ছি, কোথাও যাবেন না, ফিরছি একটু পরেই। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ, আমরা একদম শেষ সময়ে চলে এসেছি। আমরা একটু জিজ্ঞেস করব জাহিদ পিন্টু আপনার কাছে, বর্তমান সময়ের গান নিয়ে আপনার কি মতামত বা ভাবনা? তার আগে ছোট করে একটি গান শুনে নিতে চাই। আগে গান ভাই, তারপরে ইয়ে করি। হ্যাঁ, অনেকটা চলে গেছে অজানায়, অনেকটা হারিয়েছে সীমানায়, তবু হেঁটে চলি ক্লান্ত, পৌঁছে যাব ঠিকানায়। অনেকটা চলে গেছে অজানায়, অনেকটা হারিয়েছে সীমানা। অনেকটা মেঘ ঘূর্ণি হয়ে গোধূলি বিকেল রং লুকিয়ে হারিয়ে যায়, ফেলে আমায় মেঘেরা চলে। অনেকটা চলে গেছে অজানায়, অনেকটা হারিয়েছে সীমানা। এটা আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছোট ভাইদের জন্য, ছোট বোনদের জন্য।
আর আমার একটা স্কুল ফ্রেন্ড আছে রেজওয়ান, ও রিকোয়েস্ট করেছিল আমাকে যে অন্তত অনেকটা পথ গানটা যে একটু গাই, ওরা পছন্দ করে। খুবই দারুণ একটি গান। আমি যে প্রশ্নটা করেছিলাম বর্তমান সময়ের গান এবং আমরা যে দেখতে পাই গান নিয়ে ফিউশন, এই সব বিষয় নিয়ে আপনার কি মন্তব্য? সহজ করে ছোট্ট করে বলি, বেসিক্যালি কি আসলে গানে প্রাণ নাই, গান আছে সোল নাই। মানে সহজ কথা হচ্ছে গিয়ে ভালো গানের জন্য ভালো গীতি কবিতা লাগে, ভালো গীতি কবিতা নাই, এটা খুব দৈন্য দেখা দিচ্ছে। এবং পেশাগত কারণে হোক, রুটি রুজির কারণে, যে কারণে হোক, যারা এই কাজটা করেন বেসিক্যালি গীতি কবি যারা, তারা আস্তে আস্তে, যারা সত্যিকারের লেখক, তারা আস্তে আস্তে এই প্রফেশনটা ছেড়ে দিচ্ছে, যেটা আমাদের জাতীয় ক্ষতি হবে পরবর্তী সময়ে যদি আমরা এদেরকে বাঁচাতে না পারি। একটা গানের ফাউন্ডেশন নির্ভর করে গানের লিরিক্সের উপরে। হ্যাঁ, আপনি তো ডক্টর লোনা, তো ওই জায়গাতে আসলে গানের তো আসলে রবীন্দ্রনাথ নিজে বলে গেছেন আসলে গানের মধ্যেই সুর থাকে আসলে। হ্যাঁ, আবার মাইকেল মধুসূদন দত্ত তো বলেছেন যে গীতিময়তা আছে বাংলা শব্দের, একটা বাংলা ভাষা একটা গীতিময়তা আছে আসলে। তো শঙ্কর ঘোষের কথায় বলতে সঙ্গীতে এবং ভঙ্গিতে, কথার মধ্যে ভঙ্গি থাকে। তো যদি সুন্দর গানের গীতি কবিতা না হয় তাহলে এটা ভালো কম্পোজিশন করা সম্ভব না, কারণ ওইটার মধ্যে ইঙ্গিত থাকে সুর করার। আর ভালো সুর না হলে পরে কি হবে? আপনার গানগুলোকে মানে সহজেই খুঁজে পাবে আপনার যারা ভক্ত আছেন, আপনার গান কিন্তু এখনো তারা খুঁজে। আমার গান খুঁজে পেতে গেলে খুব সহজ যদি বলতে যাই আর কি, মানে আমি আসলে নিজে খুব প্রচার বিমুখ মানুষ, এটা বলতে খুব লজ্জা হচ্ছে আসলে, আমার নিজের প্রচার চাই না। তারপরে বলি যদি কেউ যারা দেখলেন আর কি আজকে, তারা যদি আমার গান পছন্দ করেন তাহলে জাহিদ পিন্টু, ZAHIDPINTU, জাহিদ পিন্টু সংস গুগলে দিয়ে দিবেন, আপনি সব পেয়ে যাবেন, ইউটিউবে দিয়ে দিবেন, যা যা আছে পেয়ে যাবেন ওখানে। জি, আমরা বিদায় নিব। অনেক অনেক ধন্যবাদ মিন্টু সরকার এবং মাহিন রহমান, এবং আপনাকে অনেক অনেক গান শুনলাম অনেকদিন পরে। বিদায় নিয়ে আসছি, আমরা গান দিয়ে শেষ করব। দর্শক আপনাদেরও নিশ্চয়ই অনেক ভালো লাগলো। আমরা এই গানে গানেই বিদায় নিতে চাই। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ এবং নিরাপদ থাকুন। শুভরাত্রি। গান দিয়ে শেষ করি। আর গান দিয়ে শেষ করি তার আগে আমি নিজে ব্যক্তিগত নেক্সাস টিভিকে ধন্যবাদ জানাই। দাদা বাজিয়েছেন আমার সঙ্গে, ভাই বাজিয়েছেন, তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ এবং ভালোবাসা রইল আপনাদের প্রতি। আমি শেষ গানটা গাইব, এটা আমার একদমই নতুন গান। বলছিলেন যে আমি আসলে নতুন গান করছি কিনা, লিখছি কিনা, তো আমি নতুন একটা গান করি আর কি, মেলো আর কি, অভিমান গানটার নাম গান করি। তুমি জড়িয়ে রেখো, আগলে রেখো, তুমি ভুলিয়ে দিও, বুক ভরা যত আমার অভিমান। তুমি জড়িয়ে রেখো, আগলে রেখো, তুমি ভুলিয়ে দিও, বুক ভরা যত আমার। জীবনের যন্ত্রণা যত, হৃদয়ে হাজারো ক্ষত, মুছে দিও তুমি শাড়ির আঁচলে, দিও নব বর্ষার স্নান। তুমি ভরিয়ে দিও, ছড়িয়ে দিও, তুমি ঝরিয়ে দিও, আমার মনের ভাঙা আঙিনায় নরম আলোর বান। তুমি জড়িয়ে রেখো, আগলে রেখো, তুমি ভুলিয়ে দিও, বুক ভরা যত আমার অভিমান।
আমার এই হাসি গান যত বেদনায় ম্রিয়মান অবিরত, তোমার হাসির ঝর্ণা ধারায় দিও তারে সবুজ প্রাণ। হাত বাড়িয়ে দিও, দুরিয়ে দিও, না হয় তাড়িয়ে দিও, তোমার জন্যে তবু বেঁচে থাক আমার প্রেমের গান। তুমি জড়িয়ে রেখো, আগলে রেখো, তুমি ভুলিয়ে দিও, বুক ভরা যত আমার অভিমান। তুমি জড়িয়ে রেখো, আগলে রেখো, তুমি ভুলিয়ে দিও, বুক ভরা যত আমার অভিমান।